দর্শক, চোখ আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই চোখ দিয়ে আমরা দেখি পৃথিবীর যত রং, যত হাসি, প্রিয়জনের প্রিয় মুখ। তবে দৃষ্টিশক্তি যদি ধীরে ধীরে ঝাপসা হতে থাকে বা হারিয়ে যায়, একজন মানুষের জীবন কিন্তু অন্ধকারে ডুবে যেতে থাকে। একটা সময় ধারণা ছিল দৃষ্টিশক্তি হারালে বুঝি আর কখনো ফিরে পাওয়া যাবে না। তবে বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে এই হারানো দৃষ্টিশক্তি অনেকাংশেই কিন্তু পুনরুদ্ধার করা সম্ভব। আমি ডক্টর মারজান দুজন চক্ষু বিশেষজ্ঞকে নিয়ে আপনাদের সাথে আজকে কিভাবে এই দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করা সম্ভব তাই নিয়ে আলোচনা করব। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত হেলথ শো ডক্টর চেম্বারে, পাওয়ার্ড বাই ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ভিশন রিহ্যাবিলিটেশন বা দৃষ্টিশক্তি পুনরুদ্ধার নিয়ে, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য জিটিভির স্টুডিওতে আমাদের সাথে আছেন দুজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। প্রথমেই আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর উম্মে কাউসার, ডিপার্টমেন্ট অফ অপথ্যালমোলজি, এমএইচ সমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কনসালটেন্ট অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ভিশন রিহ্যাবিলিটেশন, ভিশন আই হসপিটাল। ম্যাডাম, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে জিটিভির যত দর্শক শ্রোতা কলাকৌশলী সবাইকে ধন্যবাদ। ভালো আছি। এবং দর্শক, আমাদের সাথে আরও আছেন ডক্টর মাসুদুল হাসান, কনসালটেন্ট কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জারি, ভিশন আই হসপিটাল। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকেও অনেক অনেক স্বাগত। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত। এবং আজকের এই অনুষ্ঠানের আমাদের যারা দেখছেন, আমাদের প্রিয় চ্যানেল জিটিভির সকল দর্শককে আপনার মাধ্যমে স্বাগত জানাচ্ছি। ম্যাডাম, আমরা তো জানি যে অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে ওয়ার্ল্ড সাইট ডে বা বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়, এবং এবছরও কিন্তু অক্টোবরের 9 তারিখে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। এবং এই দিবসটির কিন্তু এক এক সময় এক একটা প্রতিপাদ্য থাকে। আমরা কিন্তু জনগণকে সচেতন করবার জন্য বা এই যে দৃষ্টিশক্তি যে পুনরুদ্ধার সম্ভব, এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই দিবসগুলো পালন করি। আপনার কাছে প্রথমে একটু জানতে চাইবো, ভিশন রিহ্যাবিলিটেশন বা দৃষ্টিশক্তি পুনরুদ্ধার বলতে আমরা আসলে কি বোঝাই, বা গতানুগতিক যে চোখের চিকিৎসা তার সাথে এর পার্থক্যটা কোথায়? ভীষণ রিহ্যাবিলিটেশন আসলে হচ্ছে ভীষণ পুনরুদ্ধার না, ভীষণ পুনর্বাসন করা। যাদের কনভেনশনাল যে ট্রিটমেন্ট, যে মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট, তারপর লেজার এবং বিভিন্ন ইমপ্ল্যান্ট করার মাধ্যমে যেরকম ভীষণ যদি ইমপ্রুভ করা না যায়, একটা ডিজিজ এরকম স্টেজে চলে যায় যে ওকে আর ট্রিটমেন্ট করে কোনো উন্নতি হবে না, সেই সব ক্ষেত্রে ভীষণ রিহ্যাবিলিটেশন করা হয়। ভীষণ রিহ্যাবিলিটেশন করা হয় বিভিন্ন ধরনের ভীষণ থেরাপির মাধ্যমে। তারপর আরেকটা পদ্ধতি আছে লো ভিশন এইডস, এবং আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে কনভেনশনাল কন্ট্যাক্ট লেন্স, যেটা স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স দিয়ে আমরা রুগীদেরকে দেখতে সাহায্য করি, যাতে তার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো সহজতর থেকে সহজতর হয়। স্যার, ম্যাডাম তো আমাদেরকে বলেছেন যে আসলে দৃষ্টি পুনর্বাসন কিভাবে করা যায়। আপনার কাছে একটু জানতে চাই, কোন কোন চোখের সমস্যাগুলোতে আসলে এই দৃষ্টি পুনর্বাসনের প্রয়োজন পড়ে? অ্যাকচুয়ালি দেখেন যে আমাদের দৃষ্টিশক্তি এমন একটা বিষয় যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিশক্তি আমরা যদি চোখটা বন্ধ রাখি, দেখব যে পুরো পৃথিবীটাই অন্ধকার। তো আমাদের কিছু চোখের রোগ আছে যার কারণে আস্তে আস্তে আমাদের দৃষ্টিশক্তি আমরা হারিয়ে ফেলি। এর ভিতর কিছু রোগ আছে যার কারণে আমরা আবার দৃষ্টিশক্তি পুনরুদ্ধার বা আমরা এটা নতুন করে রিহ্যাবিলিটেশন করতে পারি। কিছু রোগ আছে যেটার কনভেনশনাল ট্রিটমেন্ট সম্ভব না। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন সবচেয়ে কমন রোগ আমাদের চোখের ক্যাটারেক্ট বা ছানি। এটা একটা বয়সজনিত ছানি মূলত হয়, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের জন্মগত ছানিও হতে পারে। আবার আঘাত লেগে ট্রমাটিক ক্যাটারেক্ট, যেটাকে আঘাতজনিত ছানিও, যেটা সংখ্যায় খুব কম। কিন্তু আমরা মানুষ হিসাবে আমাদের যখন বয়স বাড়তে থাকবে, বার্ধক্যের যখন ছাপ আসবে, তখন এই পরিবর্তনের সাথে চোখের যেটা বড় ধরনের পরিবর্তন হয়, এটি হচ্ছে ছানি। চোখটা আস্তে আস্তে ঝাপসা হতে থাকে, এবং এমন একটা সময় আছে যে আমাদের কর্মক্ষম থাকার জন্য যে স্বাভাবিক দৃষ্টিশক্তি, এটা আমরা হারিয়ে ফেলি। কিন্তু এই দৃষ্টিশক্তিটা পুনরুদ্ধার করা সম্ভব। আজকের এই অনেক পুরনো ইতিহাস, এই ছানি অপারেশন যুগ যুগ ধরে চলছে। তবে এখন যে আধুনিক প্রযুক্তির ছানি অপারেশনের ছোঁয়া, তাতে আমরা লেন্স ইমপ্ল্যান্ট করছি।
আগে হয়তো 15 বছর 20 বছর বা 50 বছর আগে কিন্তু এই লেন্স ইমপ্ল্যান্ট ছিল না। তখন আমরা কি করতাম, শুধুমাত্র ছানিটা অপারেশন করে চোখের লেন্সটা ফেলে দিতাম। তখন আমরা অনেক সময় দেখব আমাদের নানা নানি দাদা দাদি দেখা গেছে যে অনেক মোটা গ্লাস অনেক পাওয়ারের পড়তো, যেটা পরে কাজ করতে খুব অসুবিধা হয়। কিন্তু এই যে আধুনিক বিজ্ঞানের ছোঁয়া যে লেন্স ইমপ্ল্যান্ট করছি, এতে কি হচ্ছে, আমরা দূরেও ভালো দেখছি, অনেক সময় কাছে দেখার জন্য আমরা অল্প পাওয়ারের চশমা রিডিং গ্লাস বলি যেটা। তবে আরও কিছু আধুনিক লেন্স চলে আসছে যেটাকে আমরা বলি ট্রাইফোকাল বা মাল্টিফোকাল, যে লেন্সগুলো প্রতিস্থাপন করলে আমরা কিন্তু কাছে দূরে সবই দেখতে পাই। এর পাশাপাশি আরও কিছু আছে, যেমন অনেক বাচ্চাদেরই -10, -20, -30 পর্যন্ত পাওয়ার, তারা কিন্তু আসলেই কিছুই দেখতে পায় না। কিন্তু বিজ্ঞানের ছোঁয়ায়, চক্ষু বিজ্ঞানের ছোঁয়ায় আমরা কাজ করছি ল্যাসিক নিয়ে, আইসিএল নিয়ে, কি হয় দেখা যায় যে এটা একটা ম্যাজিকের মতো। যে ধরেন যে -7 পাওয়ারের চশমা পরে, সে খালি চোখে কিছুই দেখতে পায় না। জাস্ট ল্যাসিক করে আমি টেবিলেই বলতেছি দেখো তো এখন কয়টা বাজে, ঘড়িটা দেখতে পারো কিনা সময়টা, সে কিন্তু সাথে সাথে বলে দিচ্ছে। তাহলে এই যে ল্যাসিকের মাধ্যমে আমরা দৃষ্টিশক্তির পুনরুদ্ধার করলাম। তো এইভাবে কিন্তু আমরা অনেকগুলো রোগ আছে যেগুলো দৃষ্টিশক্তিকে রিহ্যাবিলিটেশন করা যায়। আর কিছু রোগ আছে যেটা আমাদের সম্মানিত ম্যাডাম বললেন যে লো ভিশন, একটা লেভেল পর্যন্ত স্বাভাবিক ভিশন ফিরিয়ে আনা যায়। এরপরে যদি দেখা যায় যে স্বাভাবিক ট্রিটমেন্টে করা সম্ভব না হয়, তখন আমরা লো ভিশনের কাছে পাঠাই এবং তাদের কিছু টেকনিক, কিছু ডিভাইস এবং কিছু প্রোটোকল আছে, সেটা তারা মেনটেন করে দৃষ্টিশক্তির চলার উপযোগী একটা মানুষের দৈনন্দিন তারা করে দিচ্ছে। এইভাবে আমরা লো ভিশন এবং আমরা যারা রিফ্র্যাক্টিভ সার্জন, এরা সমন্বয় করে কিন্তু মানুষের দৃষ্টিশক্তি নিয়েই আমাদের কাজ। অসংখ্য ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ সুন্দর কিছু ইনফরমেশন দিয়েছেন। ম্যাডাম, আপনার কাছে এবার একটু জানতে চাইবো, লো ভিশন বলতে আমরা আসলে কি বুঝি? লো ভিশন বলতে আমরা বুঝি যদি একটা মানুষের দৃষ্টিশক্তি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, আমরা বলি 6/18 বা আমাদের ভাষা চক্ষু চিকিৎসকদের ভাষায় বলি 6/18-এর নিচে যদি আসে, তাহলে ওই পেশেন্ট আর তার অফিস কাজগুলা বা স্বাভাবিক কাজগুলো সে করতে পারে না। এই ধরনের পেশেন্টকে আমরা বিভিন্ন ধরনের, যদি ওদের বিভিন্ন থেরাপি আছে, যেমন বাচ্চা যদি হয় বা বয়স্ক বাচ্চাও যদি হয়, আমরা কি করি তাদের চোখের ভীষণ থেরাপি দিয়ে, তার অ্যামব্লাইপিয়া থেরাপি আমরা বলি, দিয়ে তার দৃষ্টিশক্তিটা বাড়ানোর চেষ্টা করি। সেভাবে সে বিভিন্ন ধরনের থেরাপি নির্দিষ্ট সময় দিয়ে দিলে ও দেখতে পায়, চোখের দৃষ্টিশক্তিটা বাড়ে। আর যাদের একান্তই বাড়ে না, কিছু কিছু ডিজিজ আছে যেমন রেটিনাইটিস পিগমেন্টোসা, ম্যাকুলার ডিস্ট্রফি, এরা দেখতে পারে না। এদেরকে আমরা কি করি, আমাদের এই কনভেনশনাল যে চশমা আমরা যেটা পড়ছি, এই চশমাটাতে কি করে আমরা হয় একটা সাবজেক্টের একটা ইমেজটাকে আমরা কী করি, হয় ম্যাগনিফিকেশন অথবা মিনিফিকেশন করে রেটিনার মধ্যে ফেলি, কারণ ওদের হেলদি রেটিনা দেখতে পায়, হেলদি রেটিনা এবং হেলদি অপটিক। আর যাদের এই অবস্থায় নাই, তাদেরকে আমরা কি করি, আমরা লাইটটাকে ডিরেকশন চেঞ্জ করি, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিফিকেশন করি, করে ওকে দেখতে সাহায্য করি। এর মাধ্যমে ও এডুকেশনাল হোক, অকুপেশনাল হোক, সব কিছু ইমপ্রুভ করে। আর ক্যারাটোকোনাসের ডিজিজে তারা হচ্ছে কনভেনশনাল চশমায় দেখতে পায় না, ওদেরকে আমরা কী করি, কাস্টমাইজড করে স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স, ওই পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়াল মাপ নিয়ে স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স দেওয়া হয়। এতে কি হয়, নিকটের দৃষ্টি, তারপর মধ্যবর্তী দৃষ্টি, যেটা সে ল্যাপটপ বা ডেস্কটপে যে কাজ করতে লাগে সেই কাজটা, এবং দূরবর্তী দৃষ্টি, সবগুলা দৃষ্টিশক্তি তার ফেরত আনা সম্ভব, সেটা হচ্ছে স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে। আর কিছু কিছু বাচ্চা আছে, বাচ্চাদের বিশেষ করা হয়, ওরা স্কুলে যেতে দেখা যায় যে ওরা বোর্ড দেখতে পায় না, স্কুলের টিচাররা আমাদেরকে নোটিশ করে, বাবা মাকে বলে আপনার বাচ্চা দেখতে পাচ্ছে না, তখন ওই বাচ্চাগুলো আমাদের কাছে আসে। আমরা ওই বাচ্চাদেরকে তার ডিজিজ অনুযায়ী বা তার কী অবস্থা, এটাকে আমরা আগে ইভ্যালুয়েশন করি, করে যদি দেখি যে না তার আসলে ট্রিটেবল ডিজিজ, অথবা দেখা যায় না দৃষ্টিশক্তি আসলে উন্নতি হবে না, তাকে আমরা কিছু ডিভাইস দেই, এবং অ্যাজ ওয়েল এজ সাথে কী করি, তাদের স্কুল টিচারকে আমরা একটা চিঠি দিয়ে দিই যে বাচ্চার এই অসুবিধা আছে, তার কিছু চেঞ্জ দরকার, তাকে ফার্স্ট বেঞ্চে বসতে বলি, তারপরে মোটা পেন্সিল দিয়ে বা মোটা কলম দিয়ে লিখতে বলি, যাতে সে ব্ল্যাকবোর্ডের মধ্যে কন্ট্রাস্টটা চেঞ্জ করতে বলি, বা লাইটিং সিস্টেম যে ইলুমিনেশনটা সেটা চেঞ্জ করতে বলি। এভাবে বাচ্চারা দেখে, তারপরে
আর একটু বড় যদি হয়, ওরা যদি পাবলিক পরীক্ষা অ্যাটেন্ড করার মতো হয়, তাদেরকে আমরা কি করি, একটা সার্টিফিকেট দিয়ে দিই। সার্টিফিকেটটা যদি তারা প্রপারলি, যেটা মানে বোর্ডের মধ্যে যা প্লেস করতে পারে, ওরা পাবলিক পরীক্ষা মেট্রিক পরীক্ষা দেখা যায় 15 মিনিট সময় বেশি পায়, ইন্টারমিডিয়েট পরীক্ষা 30 মিনিট সময় বেশি পায়, এটা তো ওর জন্য অনেক সহযোগী হয়। এইভাবে আমরা ওদেরকে হেল্প করি। বাহ, উপায়গুলো খুবই সুন্দর ম্যাডাম। এবার আপনার কাছে একটু যেটা জানতে চাইবো যে বিশ্বব্যাপী আসলে লো ভিশনের মূল কারণগুলো কি, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আপনারা চক্ষু বিশেষজ্ঞ হিসেবে লো ভিশনের বেশি কারণগুলো কি দেখতে পান, কিন্তু ছোট্ট একটি বিরতির পরে উত্তরটা শুনবো। ওকে, ধন্যবাদ। দর্শক, ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে দেখছেন ডক্টরস চেম্বার। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম। কথা বলছি ভিশন রিহ্যাবিলিটেশন বা দৃষ্টিশক্তি পুনরুদ্ধার নিয়ে। ম্যাডাম, বিরতির পূর্বে আপনার কাছে আমি একটু জানতে চেয়েছিলাম যে বিশ্বব্যাপী আসলে লো ভিশনের মূল কারণগুলো কি কি, এবং আমাদের দেশে আপনারা লো ভিশনের মূল কারণগুলো কি কি পাচ্ছেন? আমাদের এখানে যেটা পাওয়া যায়, যেটা বাচ্চাদের একরকম, বড়দের একরকম পাওয়া যায়। বাচ্চাদের বেশি অনেকে দেখা যায় যে অ্যামব্লাইপিয়া থাকে, বাবা মা বুঝতে পারে না, হয়তো ওর দুই চোখের মধ্যে এক চোখে হয়তো পাওয়ার লাগতো, ছোটোবেলায় স্কুলে মানে চোখের ডাক্তারকে দেখানো হয় নাই, চশমা পরানো হয় না, ওই চোখটা দুর্বল হয়ে গেছে, যার জন্য সে দেখতে পায় না। অথবা দুই চোখেই তার রিফ্লেক্টিভ ইরর ছিল, সে চশমা পরে নেই, ও এখন একদম কাছে নিয়ে দেখে অথবা দেখতে পারে না। এই একটা কারণ আছে। 2 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা বলে আমরা একটা ডিজিজের কথা বলি, বাচ্চাদের হয়, অ্যাডাল্ট এজে এটা পাওয়া যায়। তারপর মেকুলার ডিস্ট্রফি, মেকুলার স্কার, নিস্টিগমাস, এই ডিজিজগুলো আমাদের দেশে যেমন এরকম বিশ্বব্যাপী আছে, সেটা বাচ্চাদের। বড়দের ক্ষেত্রে যদি আমি বলি, বড়দের ক্ষেত্রেও দেখা যায় এইসব ডিজিজগুলো তো আছেই, কারণ ওরা আগে থেকে সচেতন ছিল না এইসব ব্যাপারে, ওরা জানতোই না যে রেটিনাইটিস পিগমেন্টোসা থাকলে ট্রিটমেন্ট করা সম্ভব বা তাকে আবারও দেখানো সম্ভব। ওইসব ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিক রেটিনোপ্যাথি, গ্লুকোমাটাস অপটিক অ্যাট্রোপি, টক্সিক অপটিক নিউরোপ্যাথি, এই যে রেটিনাল ডিটাচমেন্ট, যেসব ক্ষেত্রে রুগী ট্রিটমেন্ট করতে করতে আর তার ট্রিটমেন্ট দেওয়ার কোনো উন্নতি হচ্ছে না, সেই সব ক্ষেত্রে আমরা লো ভিশন পেশেন্টগুলোকে আমাদের দেশেও যেমন ইন্টারন্যাশনাল সেরকমই পাওয়া যায়। স্যার, আপনি যেহেতু রিফ্র্যাকশন নিয়ে কাজ করছেন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা যারা চশমা পরছি চোখের সমস্যার জন্য, এটার অল্টারনেট হিসেবে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যায় কিনা? কারণ অনেকেই আসলে স্যার চশমাটা পড়তে চায় না, বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, বা অ্যাস্থেটিক পারপাসে অনেকে বলে চশমা পরলে দেখতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে কি আসলে চশমার কোনো বিকল্প আছে কিনা, বা সেটার আসলে চশমার থেকে বেটার কিনা? চশমার বিকল্প আসলে আমরা ক্যাটাগরি অনুযায়ী যদি বলি, তাহলে যদি অল্প পাওয়ারের যদি কারো সমস্যা থাকে, যেমন -0.5, 0.25, এটা অনেক সময় মাথা ব্যথা হয়, আমরা চিকিৎসা পারপাজে দিয়ে থাকি। তবে বেসিক্যালি যাদের অনেক বেশি পাওয়ার লাগে, তারা কিন্তু খুবই অনেকটা বাধ্য হয়ে আমরা চশমা পরি, কারণ না পড়লে আমি কিছুই দেখতে পাবো না। তো সেই ক্ষেত্রে অনেকগুলো বিকল্প এখন চলে আসছে। তার মধ্যে অল্প পাওয়ার যদি হয়, তাহলে আমরা কন্ট্যাক্ট লেন্স একটা, যেটা ম্যাডাম বলছিলেন যে এরকম পাওয়ারের জন্য কন্ট্যাক্ট লেন্স ইউজ করা সম্ভব। তবে কন্ট্যাক্ট লেন্সের কিছু ঝুঁকি ঝামেলা থাকে, প্রতিদিন খুলতে হয়, কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমানো যায় না, যারা স্পোর্টসম্যান তাদেরও সমস্যা হয়। তবে বেসিক্যালি এটি স্থায়ী সমাধান হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি। এটা আমরা কর্নিয়া এবং লেন্স বেস করে থাকি। কর্নিয়াতে বেসিক্যালি আমরা ল্যাসিক সার্জারি, স্মাইল সার্জারি, পিআরকে, এগুলো খুবই মানে স্থায়ী, টেকসই এবং লাইফ লং। ল্যাসিক যদি আমরা কাউকে একবার করে থাকি, তাহলে এটা তার সারা জীবনের জন্যই দূরের দৃষ্টিশক্তিটা তার প্রিজার্ভ হয়ে গেল। স্মাইলও আর একটা প্রযুক্তি, এটা জাস্ট ওই আমরা একটা ছোট্ট লেন্টিকুল কর্নিয়া থেকে সরিয়ে পাওয়ারের সাথে অ্যাডজাস্ট করে দেই। আর ল্যাসিক তো শুধুমাত্র লেজার দিয়ে কর্নিয়াটাকে রিশেপ করে দেই এবং পাওয়ারটা তার অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক এইভাবে যাদের অনেক বেশি পাওয়ার লাগে, যেটা আমি এর আগে বললাম যে -20, -25, 30, তাদের কিন্তু ল্যাসিকে কাভার করা যাবে না। তো তাদের জন্য নতুন যে আশীর্বাদটা চলে আসছে, সেটা হলো আইসিএল। এটা এক ধরনের খুবই পাতলা একটি লেন্স, এটা চোখের ভিতরে আমাদের যে ন্যাচারাল লেন্স আছে সেই লেন্সের উপরেই বসিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু কোনো আগের যে লেন্স, ন্যাচারাল লেন্স, সেটাকে কোনো ডিস্টার্ব করা হয় না। তো এইটার মাধ্যমে সে কী করবে, কাছে এবং দূরে সব দিকেই দেখতে পাবে।
তাহলে আমরা বলতে পারি যে চশমার অনেকগুলো বিকল্প আছে। যারা চশমা সাধারণত আমরা 3 রকম পাই, প্লাস পাওয়ার, মাইনাস পাওয়ার এবং সিলিন্ড্রিক্যাল বা অ্যাস্টিগমেটিজম পাওয়ার। এই তিনটারই কিন্তু আমরা ল্যাসিক করতে পারি, আইসিএল করতে পারি। তবে ইসমাইলের ক্ষেত্রে প্লাস পাওয়ারটা এখনও কারেকশন করা যায় না, এটা এখন পর্যন্ত আন্ডার ট্রায়ালে আছে, হয়তো ভবিষ্যতে চলে আসবে। স্যার, ল্যাসিক আসলে কখন করতে পারবো বা এর উপকারিতা তো আমরা জানলাম, একটু জানতে চাই স্যার ল্যাসিক কারা করতে পারেন, ঠিক কোন বয়সটা ল্যাসিক করার জন্য উপযুক্ত? এটা সারা বিশ্বের সাথেই আমাদের তাল মিলে একটা গাইডলাইন ঠিক করা আছে। সাধারণত আমাদের বয়সটা যদি একটা স্টেবল পর্যায়ে চলে যায়, যেমন আমাদের দেশে কিন্তু 17-18 বছর বলতে পারি যে আমরা মোটামুটি একটা অ্যাডাল্ট পর্যায়ে চলে যাই। এজন্য আমরা সাধারণত বলে থাকি যে 18 বছরের পরে যে কোনো বয়সেই ল্যাসিক করা সম্ভব, এবং পাওয়ারটা যদি তার স্টেবল থাকে 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে আমরা বলি যে 0.5 যদি এদিক সেদিক হয় বা তার চেয়ে কম হয়, তাহলে আমরা তাকে স্টেবল পাওয়ার ধরে নিই, এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমরা 18 বছরের পরে আমরা যে কোনো বয়সেই ল্যাসিক করতে পারবো। ম্যাডাম, আমরা তো স্যারের কাছে জানলাম যে ল্যাসিক কারা করতে পারবেন বা কখন করতে পারবেন। আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি ভিশন রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করছেন, দৃষ্টিশক্তি পুনর্বাসনটা আসলে আমরা কাদের ক্ষেত্রে করতে পারি, এই ব্যাপারেও কি কোনো বয়সের সীমা বা কোনো নির্দিষ্ট মানে কোনো জনগোষ্ঠী আছে কিনা যে এদের ক্ষেত্রেই শুধু করা যাবে? না, সেটা হচ্ছে দৃষ্টি পুনর্বাসন আমি মনে করি সব বয়সেরই প্রয়োজন। যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো ওদের একটা এডুকেশনাল লাইফ থাকে, এই জন্য ওদের কী পড়তে পারলো কিনা এই জন্য বাবা মারা বুঝতে পারে যে পড়তে বা আমার বাচ্চাটাকে কীভাবে পড়াবো, দেখতে পারছে না। তো বাচ্চাদের জন্য আমরা তখন ভিশন থেরাপি দিয়ে, এমব্লাইপিয়া থাকলে অথবা লো ভিশন ডিভাইস দিয়ে তাকে দেখানোর চেষ্টা করি। আর এটার মাধ্যমে আমরা এটাও বাবা মাকে আমরা বলে দিতে পারি যে আসলে আপনার বাচ্চাটা ভবিষ্যতে অকুপেশনটা সে কীভাবে সিলেক্ট করবে, তার দৃষ্টিশক্তির উপর ডিপেন্ড করে মানে তার অকুপেশনটা মানে তার ভবিষ্যৎ ট্র্যাকটা ঠিক করতে পারে আগে আগে। আর বড়দের ক্ষেত্রে যদি আমি বলি, এখান থেকে আমি মনে করি সবাই আমরা এর থেকে উপকৃত হই। যেমন আমাদের যদি সিনিয়র সিটিজনরা থাকে বাসায়, ওনারা যদি দেখতে না পারে সারাক্ষণ দেখবেন বাসার মধ্যে বসে আছে আর আমরাও যে বলি হাই হ্যালো বলি, কেমন আছেন, ভাত খাইছেন, এইটুকুই, আমরাও তো সময়। উনি যদি বাসায় থেকে কাছে দেখার জন্য যদি পত্রিকা পড়তে পারে, দূরের জন্য যেন টিভির খেলাটা দেখতে পারে, অথবা সংবাদটা পড়তে পারে, অথবা 2টা কোরআন হাদিসের কথা পড়তে পারে, পড়লে উনি হচ্ছে কি যে পারিবারিকভাবে যখন আমরা গল্প করি তখন উনি কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারে, অথবা বাইরে গেলেও 2টা মানুষের সাথে একটা টপিকস পায় কথা বলার জন্য। কিন্তু যদি এটা না পারে তাহলে তো উনি এগুলো কিছু করতে পারে। এটা হলো সামাজিক পুনর্বাসন। আর ব্যক্তিগত পুনর্বাসন আমি যদি বলে থাকি, তাহলে একজন মানুষ দেখে না, সেটা যেমন কষ্ট, তার এর সাথে আরেকটা কষ্ট যোগ হয় যে অন্যের প্রতি উনি বোঝা হয়ে যাওয়া। এই বোঝাটা যাতে না হতে পারে। একটা মানুষ যখন দেখে না, আমি যখন একটা লো ভিশনের ডিভাইস দিয়ে ওকে দেখতে দেই, ও প্রথমে যখন দূরে দেখে বা অথবা কাছে পড়তে দেখতে পাচ্ছি, ঠিক সেই হুমায়ুন আহমেদের নাটকের মতো সে বলে দেখতে পাচ্ছি, ওই চেহারাটাই আসলে অন্যরকম। এই জন্য এটা আসলে বয়স বেঁধে না, সবার জন্যই, যারা কম দেখে তাদের সবার জন্যই প্রয়োজন। ম্যাডাম, যখন রোগীরা আপনাদের কাছে আসেন, আপনারা ঠিক কখন সিদ্ধান্ত নেন যে কনভেনশনাল মেথডে আর কাজ হবে না, এখন দৃষ্টিশক্তি পুনর্বাসন করা প্রয়োজন? এটা একটু আপনার কাছে জানবো ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, কথা বলছি দৃষ্টিশক্তি পুনর্বাসন নিয়ে। আমাদের আলোচনার কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়ে গিয়েছে, কোথাও যাবেন না, ফিরছি ছোট্ট একটি বিরতির পরে। দর্শক, বিরতির পর ফিরে এলাম। ম্যাডাম, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, আসলে আপনারা কখন সিদ্ধান্ত নেন যে একজন পেশেন্টের দৃষ্টিশক্তি পুনর্বাসনের সময় এসে গিয়েছে? একটা পেশেন্টকে আমরা যখন দেখি তার দৃষ্টিশক্তি, আমরা স্নেলেন চার্ট, দূরের যে দৃষ্টিশক্তিটা দেখি, যে স্নেলেন চার্ট দিয়ে আমরা দেখি, এতে যদি দেখি যে তার দৃষ্টিশক্তি 6/18 অথবা তার চেয়ে কম, 6/24, 6/36 এরকম আছে, বা তারও কম, শুধুমাত্র হাত গুনতে পারে, এই ধরনের পেশেন্টগুলোকে আমরা লো ভিশন ডিভাইস দিয়ে দৃষ্টি পুনর্বাসন করি। আর যদি একটা পেশেন্ট কাছে দেখার জন্য আমরা যদি বলি নিয়ার ভিশন চার্টও দেখাই, ওরা যদি প্রথমে N14 যদি না দেখতে পারে, তখন আমরা তাকে কাছের ভিশনটার জন্য পুনর্বাসন করি। আর যদি বাচ্চাদের কথা বলি, বাচ্চারা খুব কাছে নিয়ে অথবা কিছুই দেখতে পাচ্ছে না, তখন আমরা প্রথম থেকেই তাকে কী করি, ভিশন থেরাপি দিয়ে চেষ্টা করি যে তার আসলে দৃষ্টি যেটা, চোখটা যেটা অলস চোখ ছিল, সেটার
মানে তাকে দেখানোর ব্যবস্থা করা হয়, যে এই থেরাপির মাধ্যমে আস্তে 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 তার দৃষ্টিশক্তি ফেরত পায়। এই দৃষ্টিশক্তি ফেরত পাওয়ার পরে তখন আমরা ওকে লো ভিশন ডিভাইস দিতে পারি। এখন তো আমাদের অনেক রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি, অনেক ছোট ছোট বাচ্চা মানে ইনকিউবেটরে থাকে, ওদের তো ওরা আলোটাই পারসিভ করতে পারে না। ওই ধরনের বাচ্চাগুলোকেও আমরা কী করি, প্রথমে আলোটা দেখাই, ও আলোটা আগে দেখুক, আলোটাকে দেখার পরে তারপরে যখন আস্তে আস্তে বড় হবে তখন ওকে আমরা ভিশন থেরাপি অথবা লো ভিশন দিয়ে তাকেও আমরা দেখানোর চেষ্টা করা হয়। স্যার, আমরা তো চোখের ছানির অনেক আধুনিক চিকিৎসা সম্পর্কে শুনেছি এবং আপনি কিন্তু বলেছেন লেন্স প্রতিস্থাপনের একটা বিষয়। এই যে চোখের ছানির অপারেশনে লেন্স যে প্রতিস্থাপন করা হয়, এটিও কি আসলে ভিশন রিহ্যাবিলিটেশনের একটি পার্ট কিনা? অবশ্যই, কারণ আমরা যেমন জানি যে চোখের ছানি হচ্ছে চোখের সবচেয়ে প্রধান রোগ এবং এটা হলো রিভার্সেবল ব্লাইন্ডনেস, অর্থাৎ এটাকে ম্যাজিক বলি আমরা। আমি জাস্ট যদি একটা ছানি সরিয়ে যদি তার চোখে অন্য কোনো রেটিনা ভালো থাকে, গ্লুকোমার কোনো সমস্যা না থাকে, অর্থাৎ শুধু ছানি থাকে, তাহলে কিন্তু আমরা তাকে শুধু ক্যাটারাক্ট ছানি অপারেশনটা করে যদি লেন্স লাগিয়ে দেই, মানে একটা ম্যাজিক, রোগীর মুখের যে সেই হাসি, অনাবিল হাসি, সেটা আপনাকে না দেখালে বুঝতে পারবেন না। রোগীরা মানে একেবারে অন্ধকারে ছিল, এখন সম্পূর্ণ সে দেখতে পায়। এটা আমাদের কাছে আত্মতৃপ্তির একটা জায়গা চোখের সার্জনদের। তো এইটা আমরা বলবো যে ছানি অপারেশন হচ্ছে একটা রিহ্যাবিলিটেশনের অন্যতম জায়গা। এছাড়া যেটা বললাম যে যারা পাওয়ারের সমস্যায় ভুগছে তাদের ল্যাসিকো একটা গুরুত্বপূর্ণ। তারপরে যারা গ্লুকোমা বা রেটিনার যাদের রোগ আছে, যেমন যারা অনেক বেশি কেউ আঘাত পেল, রেটিনা আমাদের চোখের যে ইমেজ তৈরি হয় যেখানে ব্রেনের সাথে কানেক্টেড, এই রেটিনা যদি অনেক সময় ছিঁড়ে যায় আঘাত পেয়ে, সেই রেটিনা কিন্তু যদি আমরা খুবই আর্জেন্ট বেসিসে যদি সার্জারি করে এটা আবার অ্যাটাচড করে দিতে পারি, তাহলে কিন্তু সেও ভীষণ রিহ্যাবিলিটেশন হয়ে গেল। তাহলে এই ধরনের কিন্তু কাজ, এবং আপনি জেনে খুশি হবেন যে গ্লুকোমা, রেটিনা, কর্নিয়া, এগুলো নিয়ে অনেক কাজ বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে। আরেকটি জিনিস, আমি যে আমার সাবজেক্ট কর্নিয়া ট্রান্সপ্লান্ট, এটা একটা বড় ধরনের, আমরা যে মরণোত্তর চক্ষুদান বলি, এটা বেসিক্যালি কর্নিয়া। এই কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে কিন্তু আমরা অনেক রোগীর ভীষণ রিহ্যাবিলিটেশন করে থাকি এবং আমরা প্রতি মাসেই আমাদের দেশে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সচেতনামূলকভাবে বলতে চাই, মরণোত্তর চক্ষুদান আমরা সবাই যদি এগিয়ে আসি, সবাই যদি তার চোখ দিয়ে মারা যাওয়ার পরেও যদি আমরা দেখতে চাই পৃথিবীর আলো, তাহলে আমার চোখটা রেখে যেতে হবে একটা অন্ধ মানুষের জন্য। এটাও কিন্তু একটা ভীষণ রিহ্যাবিলিটেশন এবং বড় ধরনের। যে সম্পূর্ণ অন্ধ তাকেও কিন্তু আমরা কর্নিয়া দান করার মাধ্যমে আমরা আমাদের চোখের আলোটা ট্রান্সফার করতে পারি। স্যার, আপনি যে অপারেশনে লেন্স প্রতিস্থাপনের কথা বলছিলেন, রোগীদের কিন্তু অনেক কোয়ারি থাকে যে আসলে এই লেন্সগুলো কোথা থেকে কিনবো, এটা কি বাংলাদেশে পাওয়া যায় কিনা, বা আমার জন্য কোন লেন্সটা উপযুক্ত। তো সেক্ষেত্রে স্যার একটু জানতে চাই, এই লেন্সগুলো কি আমাদের দেশে পাওয়া যায় কিনা, বা আসলে কোন রোগীর ক্ষেত্রে কোন লেন্সটা প্রয়োজন, এটা আপনারা কিভাবে সিলেক্ট করেন? ছানি অপারেশন মানেই লেন্স প্রতিস্থাপন। বর্তমানে লেন্স ছাড়া তার দৃষ্টিশক্তিটা ফিরে আসবে না। ওয়ার্ল্ডের যেই লেন্সগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা আমেরিকান স্ট্যান্ডার্ড বা আমাদের প্রতিবেশী দেশ থেকে প্রচুর পরিমাণে আমাদের এই লেন্স আমদানি করতে হয়। তো এই লেন্সগুলো আমাদের, যেটা বললেন যে কোন রোগীর জন্য কি ধরনের লেন্স, এটা আমরা তার চোখের একটা বায়োমেট্রি টেস্ট করা হয় যে তার চোখের কত পাওয়ারের লেন্স লাগবে। এটা চশমার পাওয়ারের মতো একটা মেজারমেন্ট। সেই পাওয়ার অনুযায়ী আমরা লেন্সটা প্রতিস্থাপন করি। ম্যাডাম, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন কিভাবে আসলে আমরা আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখতে পারি বা চোখের সমস্যাগুলো এড়িয়ে যেতে পারি? বাচ্চাদেরকে স্কুলে ভর্তি হওয়ার আগে চোখ পরীক্ষা করান। বা যত আর্লি প্রবলেম ডিটেকশন হবে, আর্লি ম্যানেজমেন্ট হবে, তার ইমপ্রুভমেন্টের চান্সও অনেক বেড়ে যাবে। আর আর্লি যদি জানতে পারি তাহলে আমরা তার রাস্তা ঠিক করতে পারবো, সে আসলে কি ধরনের থেরাপি অথবা ডিভাইস ইউজ করবে, অথবা এই যে আমরা সার্টিফিকেট দিয়ে বললাম, তো এই সার্টিফিকেট দিয়ে যেমন সে পরীক্ষার সময় বা পাবলিক এডুকেশনও হেল্প পায়, এবং এই সার্টিফিকেট বড়দের জন্য এই যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, এখান থেকে ওরা বিভিন্ন ভাতা এবং বিভিন্ন সার্ভিসেও কিন্তু এটা হেল্প করে।
এই জন্য আর্লি ডিটেকশন এবং আর্লি ইন্টারভেনশনটাই ইম্পর্ট্যান্ট। স্যার এবং ম্যাডাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কর্মব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য জিটিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আপনাকেও ধন্যবাদ, এবং আমরা সেই সাথে আমাদের প্রিয় চ্যানেল জিটিভির সকল কলাকুশলী এবং সম্মানিত দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। দর্শক, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু এতটুকু বুঝতে পেরেছি, নিজেরা একটু সচেতন হতে পারলেই কিন্তু চোখের বড় সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি। সময় মতো চক্ষু পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের উপদেশ গ্রহণ করতে হবে। দৃষ্টির কোনো সমস্যা হলে বা হারিয়ে যেতে থাকলে ভয়ের কিছু নেই, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু বলে চোখের আলো ফিরে আসবেই। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি দেখতে হলে চোখ রাখতে হবে প্রতি শুক্রবার সকাল 9টায় জিটিভির পর্দায়। আগামী পর্বে চোখের আরও কোনো সমস্যার সমাধান নিয়ে আপনাদের সাথে চলে আসব। ততদিন পর্যন্ত নিজের চোখের যত্ন নিন, অন্যকেও চোখের যত্ন নিতে উৎসাহিত করুন।